আমি শুরু করে মনে হয় নতুন কেউ যুক্ত হচ্ছে না দেখা যাচ্ছে। জি স্যার, শুরু করে দেন। আজকে টপিক হচ্ছে অ্যানেস্থেশিয়া। আমরা থার্ড ইয়ারে কি অ্যানেস্থেটিক কোনো রিপোর্ট করেছি আর মানে অ্যানেস্থেশিয়া রিজন ওয়াইজ যেটা মানে লোকাল রিজনাল আর হচ্ছে ওইটা আর হচ্ছে কমপ্লিকেশন এখন অ্যানেস্থেশিয়া এবং অ্যানেস্থেটিক ড্রাগস যেটা পরীক্ষাতে রিটেনে প্রশ্ন আসে, ভাইভাতেও জিজ্ঞাসা করা হয়। এটা হচ্ছে বড় একটা বিষয় হচ্ছে যে প্র্যাকটিক্যাল অথবা থিওরিটিক্যাল যে বিভিন্ন বিষয়গুলো সেগুলোর সাথে অ্যানেস্থেশিয়া এই শব্দটা প্রায়ই আসবে। আর যেহেতু বলা হচ্ছে যখন প্রফেশনাল লাইফে যাবেন তখন অনেক কিছুই হচ্ছে যে ব্যবহার করতে হতে পারে, সেই ক্ষেত্রে কিছু কিছু অ্যানেস্থেটিক কম্পোনেন্ট গুলো আপনারা ব্যবহার করেন। বিশেষত ইনফিল্ট্রেশন যেগুলো করা হয় সেখানে অ্যানেস্থেটিক এজেন্ট গুলো ইউজ করা হয়। এখন অ্যানেস্থেশিয়া শব্দটা হচ্ছে গ্রিক শব্দ অ্যানেস্থেসিস থেকে আসছে, যেটা মানে হচ্ছে উইদাউট সেন্সেশন অথবা নট সেন্সেশন। এখন যে সাবস্টেন্স গুলো অথবা যে প্রোডাক্ট গুলো ব্যবহার করে আপনি আপনার বডির কোনো একটা নির্দিষ্ট পার্ট অথবা বলা হচ্ছে যে একটা বড় অংশ অথবা পুরো বডির বিভিন্ন ধরনের সেন্সেশন গুলো যখন অফ করে দিতে পারবেন তখন সেই প্রসিডিউরটাকে বলা হচ্ছে অ্যানেস্থেশিয়া, এবং যে প্রোডাক্ট গুলো ব্যবহার করে এই প্রসিডিউরটা অ্যাচিভ করতেছেন সেইটাকে বলা হচ্ছে অ্যানেস্থেশিয়া। এখন অ্যানেস্থেশিয়া এবং অ্যানেস্থেটিক এজেন্ট এই শব্দগুলো প্রাচীন কাল থেকে চলে আসতেছে। প্রাচীন কালে যে প্রসিডিউর গুলো ইউজ করা হতো, যে অ্যানেস্থেটিক এজেন্ট গুলো ইউজ করা হতো অথবা যেভাবে অ্যানেস্থেটিক প্রসিডিউর গুলো রান করা হতো সেখানে অনেক বেশি হয়তো কমপ্লিকেশন তৈরি হতো। এক সময় ছিল যে মানুষের মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে মানুষকে অপারেশন করা হতো প্রাচীন কালে, কিন্তু পরবর্তীকালে যে বিভিন্ন যে প্রোডাক্টের বাজারে আসার কারণে বিভিন্ন প্রোডাক্ট ইনভেনশন করার কারণে দেখা যাচ্ছে যে যত সময় যাচ্ছে তত হচ্ছে অ্যানেস্থেটিক এর প্রসিডিউরটা তুলনামূলকভাবে নিরাপদ এবং পেশেন্টের জন্য অনেক ঝুঁকি কমায় দিচ্ছে। কারণ স্টিল নাও বলা হচ্ছে যে এখন পর্যন্ত মানুষের যাদের অ্যানেস্থেটিক বিভিন্ন এজেন্ট ব্যবহার করা হচ্ছে, যে অ্যানেস্থেশিয়া দিয়ে যে প্রসিডিউর গুলো করা হচ্ছে সেখানে কমপ্লিকেশনের ঝুঁকি স্টিল নাও অনেক বেশি বলা হয়। এখন যেটা হচ্ছে যে এটার সাথেও বলা হচ্ছে যে যে শুধুমাত্র অ্যানেস্থেটিক এজেন্ট গুলোই আপনার ঝুঁকি বাড়াচ্ছে এরকম না। যখন পেশেন্টদেরকে বিভিন্ন ধরনের এই প্রসিডিউর করা হচ্ছে, সার্জিক্যাল ইন্টারভেনশন গুলো করা হচ্ছে, তখন পেশেন্ট সিলেকশন ঠিকমতো না করার কারণে, পেশেন্টকে প্রপারলি এক্সামিন করা না করার কারণে, পেশেন্টের বিভিন্ন ইনভেস্টিগেশন করে তার ওভারঅল ফিজিক্যাল কন্ডিশনটা অ্যাসেসমেন্ট না করার কারণে, তারপর যারা অ্যানেস্থেশিয়া দিচ্ছে সেই ম্যান পাওয়ার স্কিল না থাকার কারণেই দেখা যাচ্ছে যে ঝুঁকিগুলো কিন্তু এখন পর্যন্ত অনেক ঝুঁকি রয়ে গেছে। বিশেষত তৃতীয় বিশ্বের দেশগুলোতে স্টিল নাও এই ঝুঁকিগুলো কিন্তু তুলনামূলকভাবে উন্নত দেশ থেকে অনেক বেশি। কারণ তৃতীয় বিশ্বের দেশগুলোতে এখন পর্যন্ত অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে যারা বলা হয় যে একটা বড় অংশই হচ্ছে যে স্কিলড ম্যান পাওয়ার কিন্তু নেই। বিভিন্ন হসপিটাল ক্লিনিকস অথবা বিভিন্ন সেটিংসে যে অ্যানেস্থেশিয়া গুলো দেওয়া হয় সেগুলো অনেক ক্ষেত্রে যারা এক্সপার্ট স্কিল তারা কিন্তু দেয় না। অনেক ক্ষেত্রে ওয়ার্ড বয়, অ্যাসিস্ট্যান্ট, তারপর অন্যান্য যে প্রফেশনালসরাও হচ্ছে যে অ্যানেস্থেশিয়া দেয় যাদের এই অ্যানেস্থেশিয়া সম্পর্কে কোনো নলেজই হয়তো নেই। আমি একটু 1 মিনিট একটু কথা বলি।
আমি এই যে ক্লাস নিচ্ছি তারপরে পরে কথা বলবো। ক্লাস নিচ্ছি অনলাইন। আপনাকে শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যাঁ, যেটা বলতেছিলাম যে অ্যানেস্থেসিয়া এটা অনেক বেশি সেনসিটিভ একটা ইস্যু। শুধুমাত্র এক্সপার্ট থাকলে তারা ঠিকমতো কাজ করলেই আপনি ভালো থাকতে পারবেন না, কিন্তু অ্যানেস্থেটিস্ট অথবা অ্যানেস্থেটিক্স যে টিম থাকে সেই টিম যারা কাজ করে, অ্যানেস্থেটিক যে এজেন্ট গুলো প্রপারলি যদি ইউজ না করা হয়, অ্যানেস্থেটিক যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো যদি আধুনিক মানের না থাকে তাহলে ঝুঁকি বাড়ে। এবং অ্যানেস্থেটিকে যেটা হচ্ছে যেখানে বলা হয় যে সার্জন এবং যে অ্যানেস্থেটিস্টের যে টিম থাকে তাদের ভিতরে যদি কোঅর্ডিনেশনটা খুব ভালো না থাকে তাহলে পেশেন্টের ঝুঁকি বাড়ে। এই জন্য হচ্ছে যে যে ছোটখাটো যে ক্লিনিক্স অথবা হসপিটালে যেখানে বিভিন্ন ধরনের এই সার্জিক্যাল প্রসিডিউর করা হয় সেখানে দেখা যায় যে তুলনামূলকভাবে অ্যানেস্থেটিক হ্যাজার্ড গুলো অনেক বেশি হয়। আর এখন যেটা হচ্ছে যে একটা ভালোই হচ্ছে যে বাংলাদেশেও এই প্র্যাকটিস গুলো এখন খুব মানে বড় বড় হসপিটাল গুলো প্র্যাকটিস শুরু করছে, মাঝারি মানের হসপিটাল গুলো চেষ্টা করতেছে যে যে পেশেন্ট গুলোর ইলেকটিভ সার্জারি করা হয়, যে তাদেরকে একটা সুনির্দিষ্ট ডেট এবং সময় দিয়ে অপারেশন করা হয়, তারা তাদেরকে যেন অপারেশন করার আগে একটা পরিপূর্ণ চেক আপ করা হয়, যেটাকে প্রি অ্যানেস্থেটিক চেক আপ বলা হয়। উইদাউট প্রি অ্যানেস্থেটিক চেক আপ করা ছাড়া যেন কোনো পেশেন্ট ইলেকটিভ সার্জারির দিকে যেতে না পারে। কারণ প্রি অ্যানেস্থেটিক চেক আপ করলে অনেক ধরনের আপনি যে পেশেন্টের অপারেশনের আগেই তো পেশেন্টের কন্ডিশন সম্পর্কে জানা সম্ভব, সে অপারেশনের জন্য অ্যানেস্থেসিয়ার জন্য ফিট কিনা সেই জিনিসগুলো ভালোভাবে জানা সম্ভব হয়। এই জন্য এখন অপারেশন করার আগে কিন্তু কনসেন্ট নেওয়া হয়, দুইটা কনসেন্ট নেওয়া হয় বড় বড় হসপিটালগুলো, দুইটা আলাদা আলাদা কনসেন্ট নেয়। একটা হচ্ছে অপারেশন এর জন্য কনসেন্ট নেই, অপারেশনের কি ধরনের অপারেশন করা হবে, সেই অপারেশন গুলো যে কি উদ্দেশ্যে করা হচ্ছে, অপারেশনের বেনিফিট কি, যে অপারেশনের টিপস কি আছে, অপারেশনে কি কি কমপ্লিকেশন হতে পারে, সেই উদ্দেশ্যে যেন একটা কনসেন্ট নেওয়া হয়। আর একটা হচ্ছে অ্যানেস্থেটিক কনসেন্ট নেওয়া হয়, যেটা অ্যানেস্থেটিস্টরা নিয়ে থাকে, যে অ্যানেস্থেসিয়া যে কি ধরনের অ্যানেস্থেসিয়া ইউজ করা হবে, অ্যানেস্থেসিয়ার জন্য কি কি কমপ্লিকেশন হতে পারে সেই সম্পর্কিত আর একটা কনসেন্ট বড় বড় হসপিটাল গুলো নিয়ে থাকে। এটার একটা হচ্ছে যে এটা পেশেন্ট এবং পেশেন্ট পার্টি পুরো প্রসিডিউর সম্পর্কে অবহিত থাকতে পারে। আর একটা হচ্ছে লিগ্যাল ইস্যু, যাতে পরবর্তীকালে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি এটা নিয়ে মানে জটিলতা তৈরি না করতে পারে। এখন অ্যানেস্থেসিয়ার এই আমি বলছিলাম যে এটা প্রাচীন কাল থেকে চলে আসতেছে। এটা এখানে কিছু তথ্য দেওয়া আছে, লিস্টেড ইন বেইলিস ইংলিশ ডিকশনারি 1721। এবং অ্যানেস্থেসিয়ার এই ইস্যুটা সবচেয়ে সামনের দিকে আসে সবচেয়ে বলা হয় যখন ইথার আবিষ্কৃত হয়। ইথারের বিভিন্ন অ্যাকশন অথবা ফাংশন গুলো যখন যে গবেষণার মাধ্যমে প্রকাশিত হতে থাকে, তখন হচ্ছে যে অ্যানেস্থেসিয়া এই শব্দটা এই জিনিসটা আরো বেশি ফোকাসিং হতে থাকে। এখন অ্যানেস্থেসিয়ার ডেফিনিশন অনেকভাবে ডিফাইন করা হয়, কিন্তু এক কথায় বলতে গেলে যে অ্যানেস্থেসিয়া ইজ এ প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে আপনি বডির যে সেন্সেশন গুলো সেগুলোকে আপনি অফ করবেন। অ্যানেস্থেসিয়া is an induced state of partial or total loss of sensation occurring with or without loss of consciousness. The anesthesia is defined as the absence of normal sensation. This also includes loss of protective reflex. যদিও অ্যানেস্থেসিয়ার বিভিন্ন ডিভিশন আছে, যে ক্লাসিফাই করা হয় বিভিন্ন ভাবে, যে লোকাল অ্যানেস্থেসিয়া, রিজিওনাল অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া। এখন ইউজুয়ালি অ্যানেস্থেসিয়ার ডেফিনেশন বলার সময় যে মেইনলি ফোকাসিং করা হয় জেনারেল অ্যানেস্থেসিয়ার ডেফিনেশনটাকে, যে চিন্তা করেই হচ্ছে ডেফিনেশনটা দেওয়া হয়, যেখানে সব ধরনের সেন্সেশন, প্রোটেক্টিভ রিফ্লেক্সেস, তারপর হচ্ছে লস অফ কনসাসনেস, মাসেল রিল্যাক্সেশন, সবগুলো যে উদ্দেশ্য সাধিত হয় যে প্রসিডিউরের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যানেস্থেসিয়া, যেটা মেইনলি হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এখন অ্যানেস্থেসিয়া প্রোভাইডস অ্যামনেসিয়া, যেটা যে লস অফ মেমোরি, তারপর অ্যানালজেস, লস অফ সেন্সেশন, তারপর মাসেল রিল্যাক্সেশন।
এখন অক্সফোর্ড ডিকশনারির এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে যে অ্যানাস্থেসিয়ার insensitivity to pain especially and artificially induced by the administration of gases or the injection of drugs before surgical procedure। এখন অ্যানাস্থেসিয়া বিফোর সার্জিক্যাল প্রসিডিউর এই শব্দটা শুধু ইউজ করা না, যে অ্যানাস্থেসিয়া বিফোর সার্জিক্যাল করার আগে যেমন বিভিন্ন ধরনের অ্যানাস্থেটিক এজেন্ট ইউজ করা হয়, সার্জারি করার সময় হচ্ছে যে আবার কিছু এজেন্ট ইউজ করা হয় যাতে যে সার্জারিটা ইফেক্টিভলি এফিশিয়েন্টলি করা সম্ভব হয়। এখানে একটা ছবি দিয়ে আছে যেটা অনেক আগেকার ছবি, বলা যে মানে ইউজুয়ালি প্রাচীনকালে যে অ্যানাস্থেসিয়া যেটা বলা হতো যে একসময় ছিল যে মাথায় বাড়ি মেয়ে অনেক সময় অ্যানাস্থেসিয়া পেশেন্টকে অজ্ঞান করে অপারেশন করা হতো, যদিও এখন সেটা করা হয় না। এখন অ্যানাস্থেসিয়া যেটা ইতিহাসের ভিতরে, ইতিহাস জানা অনেক জরুরি কিছু না, কিন্তু মেইনলি হচ্ছে যেটা বলা হয় যে ইথার হচ্ছে যুগান্তকারী আবিষ্কার, যেটা ইথার আবিষ্কারের পরে এই অ্যানাস্থেসিয়ার এই বিষয়গুলো অনেক বেশি ভাবে ফোকাসিং করা হয়, যেটা যে ইথারের পরে ক্লোরোফর্ম যেটা অ্যানাস্থেটিক এজেন্ট হিসেবে ইউজ করা হয়। তারপর হচ্ছে আধুনিক যে অ্যানাস্থেসিয়ার যে যুগগুলো সেগুলো বলা হয় যে যখন এন্ডোট্র্যাকিয়াল টিউব ডিসকভার্ড হয়, এন্ডোট্র্যাকিয়াল টিউব ইনটিউবেশন করা যখন থেকে শুরু হয় তখন হচ্ছে যে আধুনিক অ্যানাস্থেসিয়ার যুগে হচ্ছে মানুষ প্রবেশ করে। এবং এখন হচ্ছে যে জেনারেল অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে যে অ্যাপারেটাস গুলো ইউজ করা হয়, যে ইকুইপমেন্ট গুলো ইউজ করা হয়, যেখানে অনেক ক্ষেত্রেই যে অ্যানেস্থেটিস্টের যে অনেক অ্যাসিস্ট্যান্টের আসলে প্রয়োজন। আগে এক সময় ছিল যে আপনার যেটা হচ্ছে যে অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য অ্যানেস্থেটিস্টকে সাহায্য করার জন্য দরকার হতো। এখন সাধারণত অনেক ক্ষেত্রেই যে ইকুইপমেন্ট গুলো ইনস্ট্রুমেন্ট গুলো আবিষ্কৃত হয়েছে এগুলো ব্যবহার করলে খুব বেশি সাপোর্টিভ ম্যান পাওয়ারের দরকার হয় না। এখন অ্যানেস্থেসিয়ার কিছু কিছু যুগান্তকারী আবিষ্কারের ভিতরে একটা হচ্ছে যে অ্যানেস্থেটিক এজেন্ট থায়োপেন্টাল সোডিয়াম, যেটা এক ধরনের হচ্ছে বারবিচুরেট বলা হয়, যে সিডেটিভ হিপনোটিক ড্রাগস বলা হয়। এটা হচ্ছে বারবিচুরেট, যেটা হচ্ছে অ্যানেস্থেটিক ইনডিউসিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। দেখবেন যে যারা জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য অপারেশন থিয়েটারে যায় তখন জেনারেল অ্যানেস্থেসিয়া অপারেশন করার আগে অ্যানেস্থেসিওলজিস্ট পেশেন্টের সাথে কথা বলতে বলতে একটা ইনজেকশন দেয়। ইনজেকশন দেওয়ার সময় কিছুক্ষণ পরে দেখা যায় পেশেন্টের কনসাস লেভেল চেঞ্জ হয়ে যায়, পেশেন্ট মানে আনকনসাস হয়ে যায়, সেটা হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম। তারপর কুরারি ফার্স্ট ইউজড ইন 1970 যে বিভিন্ন ধরনের যে সাকসিনাইলকোলিন অথবা সাক্সামিথোনিয়াম এই ধরনের ওষুধগুলো ইউজ করা শুরু হয়, সেটা হচ্ছে আজ থেকে 60-70 বছর আগে। এখন অ্যানেস্থেসিয়া যে রোগীদেরকে দেয়া হচ্ছে সেটা কতগুলো পারপাসে দেয়া হয়, এর ভিতরে হচ্ছে যে টু প্রডিউস মাসেল রিল্যাক্সেশন। যে অ্যানেস্থেসিয়া দেওয়ার কতগুলো যে পারপাসের ভিতর ছিল যে এখানে অ্যামনেসিয়া হতে পারে, এখানে অ্যানালজেসিয়া প্রোভাইড করবে, এখানে মাসেল রিল্যাক্সেশন হবে। তাহলে পারপাসের ভিতর টু প্রডিউস মাসেল রিল্যাক্সেশন, টু প্রডিউস অ্যানালজেসিয়া, টু প্রডিউস আর্টিফিশিয়াল স্লিপ or to cause loss of consciousness, and to block transmission of nerve impulses, to suppresses all protective reflexes। এই যে এইগুলো দেয়া আছে এগুলো হচ্ছে এই সব ধরনের ইফেক্ট গুলো পারপাস গুলো সার্ভাই হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে, কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে মেইনলি যে জিনিসটা কি করা হয়, চিন্তা করা হয় যে আপনি লোকালি যে ইয়াতে আপনি অপারেশন করবেন অথবা কোনো প্রসিডিউর করবেন সেখানে যাতে কোনো ধরনের সেন্সেশন না থাকে, সেইটাই হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়ার মেইন ভিত্তি। আর যে মাসেল রিল্যাক্সেশন, অ্যানালজেসিয়া, লস অফ মেমোরি, লস অফ প্রোটেক্টিভ রিফ্লেক্স, এটা মেইনলি হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়ার ভিত্তি। এখন অ্যানেস্থেসিয়া যে সিলেকশনের ক্ষেত্রে অনেক জিনিসগুলো কনসিডার করা হয়। আপনি চাইলেই যে কোনো কারোর ক্ষেত্রে যে কোনো অপারেশনের ক্ষেত্রে আপনি হুটহাট করে জেনারেল অ্যানেস্থেসিয়া ব্যবহার করবেন অথবা লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করবেন, অ্যানেস্থেটিক এজেন্ট গুলো ব্যবহার করবেন। এইটার ক্ষেত্রে আপনাকে যে পেশেন্টের অনেক কিছু কনসিডার করতে হয় এবং হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এবং বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করার পরেই হচ্ছে যে অনেক ক্ষেত্রে ডিসিশন নিতে হয় যে কোন ধরনের অ্যানেস্থেসিয়া পেশেন্টের জন্য আইডিয়াল। এখন ইমার্জেন্সি কন্ডিশনের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু বলা হয় যে অনেক কিছু স্যাক্রিফাইস করা হয় অথবা কাট অফ করা হয়, কারণ তখন পেশেন্টের জীবন বাঁচানো হচ্ছে প্রথম প্রায়োরিটি। এই জন্য তখন অনেক কিছু সময় থাকে না পেশেন্টেরকে
যে কন্ডিশনটাকে অ্যাসেসমেন্ট করার জন্য, কিন্তু আদারওয়াইজ প্রত্যেকটা ইলেকটিভ অপারেশনের ক্ষেত্রে আপনাকে অনেকগুলো প্রসিডিউর অনুসরণ করেই অ্যানেস্থেটিক এজেন্ট গুলো কোন ধরনের অ্যানেস্থেসিয়া আপনাকে চয়েস করতে হবে সেই ডিসিশনটা নিতে হবে। এখন এখানে যে সিলেকশন অফ অ্যানেস্থেসিয়া যে কতগুলো জিনিস দ্বারা ইনফ্লুয়েন্সড, তার ভিতরে আছে টাইপ অ্যান্ড ডিউরেশন অফ দ্য প্রসিডিউর। সাধারণত যেটা বলা হয় যে যে অপারেশন গুলো অথবা সার্জিক্যাল প্রসিডিউর গুলো অথবা বিভিন্ন ধরনের যে ইন্টারভেনশন গুলো করা হয়, সেই ইন্টারভেনশন যদি অনেক বেশি লম্বা সময় দরকার হয়, সেখানে জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা রিজিওনাল অ্যানেস্থেসিয়া অ্যাপ্লাই করা হচ্ছে নিরাপদ। আর যে অপারেশন গুলো স্বল্প স্থায়ী এবং বিশেষত বলা হয় যে সারফেসের কাছাকাছি থাকে, যেটার জন্য যে অন্যান্য ভাইটাল স্ট্রাকচার গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না, সেই ক্ষেত্রে লোকাল অ্যানেস্থেসিয়া গুলো চয়েস করা হয়। তারপরে এরিয়া অফ দি বডি হ্যাভিং এ সার্জারি। এখন বডির কোন এরিয়াতে অপারেশন করবে সেটা, এখন যদি কারো অ্যাবডোমিনাল সার্জারি করা হয় সেখানে আপনি লোকাল অ্যানেস্থেসিয়া কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। অনেক ক্ষেত্রে স্পাইনাল অ্যানেস্থেসিয়া কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব, কিন্তু সব ক্ষেত্রে সম্ভব না। আবার ব্রেন সার্জারি, থোরাসিক সার্জারি, এই ধরনের সার্জারি করার সময় কোনোভাবেই লোকাল অ্যানেস্থেসিয়া অথবা রিজিওনাল অ্যানেস্থেসিয়া এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, এখানে জেনারেল অ্যানেস্থেসিয়া ব্যবহার করতে হয়। আবার আপনার যেটা আপার এক্সট্রিমিটি অথবা লোয়ার এক্সট্রিমিটি, এখানে যে বিভিন্ন ধরনের অপারেশন গুলো করা হয় অথবা বডি সারফেসের দিকে যে অপারেশন গুলো করা হয়, সেখানে অনেক ক্ষেত্রে লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে রিজিওনাল অ্যানেস্থেসিয়া ইউজ করা হয়, বিশেষত যে আপনার আপার এক্সট্রিমিটি অথবা লোয়ার এক্সট্রিমিটির কোনো সুনির্দিষ্ট একটা অংশে যদি কোনো অপারেশন করা হয় অথবা পেলভিক রিজনে যে অর্গান গুলো আছে সেখানে সার্জারি করার জন্য রিজিওনাল অ্যানেস্থেসিয়া আইডিয়াল বলা হয়, যেহেতু এখানে পেশেন্টের কনসাস লেভেল অল্টার হয় না, এখানে পেশেন্ট কনসাস থাকে, কিন্তু যে অন্যান্য যে জেনারেল অ্যানেস্থেসিয়া করলে যে ঝুঁকিগুলো তৈরি হওয়ার সম্ভাবনা, সেই ঝুঁকিগুলো তখন কম থাকে। তারপর সেফটি ইস্যু টু রিডিউস ইনজুরি সাচ অ্যাজ এয়ারওয়ে ম্যানেজমেন্ট, যে এটা যে প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে এটা যে তার যে পেশেন্টে অ্যানেস্থেসিয়া দেওয়া পেশেন্টের জন্য কতটুকু নিরাপদ, সেই ক্ষেত্রে যে অ্যানেস্থেটিক যে ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা হচ্ছে সেটা তার জন্য কতটা ঝুঁকি তৈরি করতে পারে। যেমন অনেক সময় আছে যে জেনারেল অ্যানেস্থেসিয়া যখন দেওয়া হয় তখন এন্ডোট্রাকিয়াল টিউব ইনটিউবেশন করতে হয়। এখন এন্ডোট্রাকিয়াল টিউব ইনটিউবেশন করার ক্ষেত্রে যদি প্রপারলি তার বলা হয় যে রেসপিরেটরি প্যাসেজটা তার প্রপারলি অ্যাসেসমেন্ট না করা হয়, তাহলে অনেক ক্ষেত্রে এন্ডোট্রাকিয়াল টিউবটা ইনসারশন করার সময় দেখা যায় যে পেশেন্টের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনজুর্ড হতে পারে। তারপর অনেক সময় দেখা যায় যে এন্ডোট্রাকিয়াল টিউব ইন্টিগ্রেশন করার সময় পেশেন্টকে যে ডেন্টাল মানে দাঁতগুলো ঠিক মতো আছে কিনা, লুজ আছে কিনা, আর্টিফিশিয়াল টিথ আছে কিনা সেগুলো চেক না করে অনেক সময় করা, যেগুলো পেশেন্টের সেফটির জন্য একটা বড় হুমকি বলা হয়। তারপর ক্ষেত্রে পেশেন্টের জীবন বাঁচানো এবং এই ধরনের কোনো ইস্যু থাকলে হচ্ছে যে আগে সেটা কনসিডার করতে হবে। যদি আপনার কোনো একটা সেটিংসে সেখানে আপনার স্পাইনাল অ্যানেস্থেসিয়া করার কোনো সুযোগ নেই, জেনারেল অ্যানেস্থেসিয়া করার সুযোগ নেই, এবং পেশেন্টের যে আপনি কোনো ব্যবস্থা করে তাকে যে ওই ধরনের জায়গায় পাঠাবেন সেই রকম অবস্থাও নেই, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে অনেক সময় জেনারেল অ্যানেস্থেসিয়ার বদলে আপনাকে স্পাইনাল অথবা লোকাল অ্যানেস্থেসিয়াও ব্যবহার করা দরকার হতে পারে। তবে তারপরেও হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে যে লোকাল অ্যানেস্থেসিয়া অথবা স্পাইনাল অ্যানেস্থেসিয়া অথবা জেনারেল অ্যানেস্থেসিয়া কোনটা পেশেন্টের জন্য সর্বাধিক নিরাপদ, সেটাও আপনাকে চিন্তা করে তারপরে হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশনটাকে আপনাকে অ্যাসেস করে তারপরে পেশেন্টের উপরে কোন ধরনের অ্যানেস্থেসিয়া এজেন্ট আপনি ব্যবহার করতে পারবেন তখন সেটা ডিসিশন নিতে হবে। তারপর অপশন ফর দ্য ম্যানেজমেন্ট অফ পেইন আফটার সার্জারি। সার্জারির পরে একটা বড় ইস্যু যে প্রত্যেকটা সার্জারি করার পরে পেশেন্টের একটা বড় কমপ্লেন থাকে পেইন থাকে। এখন পেইন হচ্ছে যে পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট গুলো করা হয় এখন পর্যন্ত সবচেয়ে বেশি যে ওষুধগুলো ইউজ করা হয় বিশেষত জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা স্পাইনাল অ্যানেস্থেসিয়া পেশেন্টদেরকে পেইনটাকে কমানোর জন্য পরবর্তীকালে বেশিরভাগ ক্ষেত্রে নার্কোটিক অ্যানালজেসিক্স গুলো ইউজ করা হয়, মরফিন, প্যাথেডিন অথবা কোডেন, এই ওষুধগুলো ইউজ করা হয়। এবং সেই ওষুধগুলো যে আপনি কি পরিমাণে ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন, সেটা হচ্ছে যে সাধারণত জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা স্পাইনাল অ্যানেস্থেসিয়ার প্রসিডিউরের ক্ষেত্রে
এই ধরনের ওষুধগুলো কয়েকদিন পর্যন্ত ব্যবহার করতে হতে পারে। আর লোকাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে সাধারণত এই নার্কোটিক অ্যানালজেসিস গুলো ব্যবহার করার দরকার হয় না, তাদেরকে NSAID ব্যবহার করলেই অনেক সময় তার প্রসিডিউর সার্ভ হয়। তারপর অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে আরো কিছু কনসিডারেশন করা হয়, যেমন পেশেন্ট হাউ লং ইট হ্যাজ বিন সিন্স দ্য ক্লায়েন্ট এট হ্যাড এনি লিকুইডস অর এনি ড্রাগস, যে অপারেশন করার আগে অথবা অ্যানাস্থেটিক এজেন্ট দেওয়ার আগে আপনাকে এই জিনিসগুলো কনসিডার করতে হবে যে পেশেন্ট কতক্ষণ আগে লাস্ট মিল গ্রহণ করছে অথবা কোনো ধরনের লিকুইড গ্রহণ করছে অথবা কোনো ধরনের ওষুধ খাইছে কিনা, সেই ইতিহাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ পেশেন্টের যদি এমটি স্টমাক না থাকে তাহলে সার্জারি করার সময় অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় যেটা হচ্ছে অ্যাসপিরেশনের ঝুঁকি অনেক বেশি থাকে এবং অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করতে পারে পেশেন্ট, যেটা তার জন্য ঝুঁকি অনেক বেশি বাড়াবে। এই জন্য জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে যে অপারেশন গুলো করা হয় সেখানে অ্যাটলিস্ট পেশেন্টদেরকে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত নাথিং পার ওরাল থাকতে হয়, কারণ যে এই সময়ের মধ্যে সে যদি কোনো খাবার গ্রহণ করে সেটা কারণে অ্যাসপিরেশনের ঝুঁকি তৈরি হতে পারে। তারপর ড্রাগের ইস্যু হচ্ছে একটা বড় ইস্যু, বিশেষত বলা হচ্ছে যে ব্লাড থিনিং এজেন্ট যেগুলো ইউজ করা হয়, যে ইকোস্প্রিন অথবা ক্লোপিডিগ্রল, এই ধরনের ওষুধ গুলো যদি ইউজ করা যায় আগে থেকে ব্যবহার করে, সে যদি একটা নির্দিষ্ট সময়ের আগে ওষুধগুলো স্টপ না করে তাহলে অপারেশন করার সময় ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেশি তৈরি হতে পারে এবং অনেক ক্ষেত্রে ব্লিডিংটা কন্ট্রোল করা সম্ভব না হতে পারে। সেই জন্য হচ্ছে ওই ধরনের কোনো ওষুধ খেলে অ্যাটলিস্ট বলা হয় যে 3 দিন 72 ঘন্টার আগে সে ওষুধগুলো স্টপ করবে, যাতে অপারেশন করার সময় অ্যানেস্থেসিয়ার প্রসিডিউর চলাকালীন সময়ে ব্লিডিং টেন্ডেন্সিটা তৈরি না হয়। এখন অ্যানেস্থেসিয়ার ক্লাসিফিকেশনের ভিতরে অ্যানেস্থেসিয়ার ক্লাসিফিকেশন এখানে 3টা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া আর রিজিওনাল অ্যানেস্থেসিয়া। রিজিওনাল অ্যানেস্থেসিয়া হচ্ছে ওয়ান টাইপ অফ লোকাল অ্যানেস্থেসিয়া, যেখানে লোকাল অ্যানেস্থেসিয়াতে যেখানে বডির একটা সুনির্দিষ্ট অংশে সাধারণত বডির সারফেস এরিয়াতে এই অ্যানেস্থেসিয়া গুলো ইউজ করা হয়। আর রিজিওনাল অ্যানেস্থেসিয়া যখন একটা ওয়াইড এরিয়াতে যে ইউজ করা হয় লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট গুলো অথবা বলা হচ্ছে যে 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 নার্ভ ব্লক করা হয়, তখন সেগুলো হচ্ছে রিজিওনাল অ্যানেস্থেসিয়া হিসেবে ক্যাটাগরাইজ করা হয়। আর জেনারেল অ্যানেস্থেসিয়া যেখানে যে লস অফ মেমোরি, লস অফ অ্যানালজেস, লস অফ সেন্সেশন, লস অফ প্রোটেক্টিভ রিফ্লেক্সেস, মাসল রিল্যাক্সেশন প্রসিডিউর গুলো অ্যাসিভ করার জন্য যে প্রসিডিউরটা যে অ্যানেস্থেটিক এজেন্ট গুলো করে সেগুলো হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়ার ভিতরে ধরা হয়। এখন লোকাল অ্যানেস্থেসিয়া এখানে দুই ধরনের, যেটা আমরা সবাই জানি যে টপিক্যাল আর হচ্ছে ইনফিল্ট্রেশন, যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। টপিক্যাল একটা বড় অংশ টপিক্যাল, যেটা বিভিন্ন সময় আমরা অনেক সময় আঘাত পাওয়ার পরে, ব্যথা পাওয়ার পরে অনেক সময় টপিক্যাল অ্যানেস্থেসিয়া ইউজ করা হয়। তারপর অনেক সময় আমাদের বিভিন্ন বলা হয় যে ক্ষত তৈরি হয় অথবা বলা হয় যে মিউকাস মেমব্রেনে কিছু সমস্যা হয় যেখানে ব্যথা অনুভূত হয়, সেই ধরনের ক্ষেত্রে টপিক্যাল অ্যানেস্থেটিক এজেন্ট গুলো ইউজ করা হয়। যেমন অনেকের অ্যাপথাস আলসার নামে একটা আলসার আছে, এই আলসারের ক্ষেত্রে অনেকে টপিক্যাল অ্যানেস্থেটিক এজেন্ট ইউজ করে। তারপরে হচ্ছে যে হেমোরয়েডস, ফিশার, এই ধরনের কন্ডিশন গুলোতে যখন মলদ্বারের ভিতরে, মলাশয়ের ভিতরে ব্যথা করে, তখন অনেক সময় যে ক্রিমটা ইউজ করা হয় সেই ক্রিমে অন্যান্য এজেন্টের সাথে অ্যানেস্থেটিক এজেন্টটা যুক্ত করা থাকে এবং অনেক ক্ষেত্রে সরাসরি লোকাল অ্যানেস্থেটিকটাও সরাসরি দিয়ে দেওয়া হয় যে ব্যথাটাকে কমানোর জন্য। আর ইনফিল্ট্রেশন যেটা সাধারণত যে 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 বডির সারফেসের কাছাকাছি যে স্ট্রাকচার গুলো থাকে, সেই স্ট্রাকচারে কোনো ধরনের অ্যাবনর্মালিটি থাকলে, যেখানে কোনো ধরনের অপারেশন করার দরকার হলে, বিশেষত অ্যাবসেস অথবা যেখানে বিভিন্ন ধরনের বলা হচ্ছে যে স্টিচ এর দরকার হয়, সেখানে সাধারণত ইনফিল্ট্রেশন অ্যানেস্থেটিক গুলো ইউজ করে। তারপর বিভিন্ন ধরনের যে কন্ডিশন গুলো আছে যেখানে আপনার এই যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট গুলো ইউজ করা হচ্ছে, যে যেটা বিভিন্ন ধরনের যে ইনফ্লামেটরি কন্ডিশন গুলোতে অনেক সময় ইউজ করা হয়। এখন রিজিওনাল অ্যানেস্থেসিয়ার ভিতরে যে ভাগগুলো আছে, পেরিফেরাল নার্ভ ব্লক, এপিডুরাল অ্যানেস্থেসিয়া, স্পাইনাল অ্যানেস্থেসিয়া, ইন্ট্রাভেনাস রিজিওনাল অ্যানেস্থেসিয়া, এর ভিতরে
যে সবচেয়ে পপুলার অ্যানেস্থেসিয়া হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেসিয়া, যেটা দিয়ে সাধারণত পেলভিক অপারেশন গুলো পেলভিক যে ভিসেরা গুলো আছে সেগুলো অপারেশন করা হয়, লোয়ার এক্সট্রিমিটির অপারেশন গুলো করা হয়। এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিয়েও লোয়ার এক্সট্রিমিটির অপারেশন করা হয়। পেরিফেরাল নার্ভ ব্লক দিয়ে এগুলো এখন যেটা হচ্ছে পেরিফেরাল নার্ভ ব্লকটা অনেক পপুলার হয়েছে, কারণ আপার এক্সট্রিমিটি লোয়ার এক্সট্রিমিটির অনেক অপারেশন আছে যেগুলো একটা স্পেসিফিক নার্ভ ব্লক করে সেই অপারেশন গুলো করা সম্ভব। কারণ এখন আপনার কারো যদি দেখা যাচ্ছে যে যে শুধুমাত্র থাম্বের কোনো একটা অপারেশন করার দরকার, তখন তার পুরা আপার এক্সট্রিমিটিকে সেন্সেশন অফ করার দরকার নেই, শুধুমাত্র থাম্বের সেন্সেশন অফ হয় অথবা থাম্বের অ্যাডজেসেন্ট এরিয়াতে সেন্সেশন অফ হয়, সেই যে নার্ভটা থাম্বকে সাপ্লাই করে সেই নার্ভটাকে শুধু ব্লক করে দেয়। এই ধরনের ব্যবস্থা এখন আবিষ্কৃত হয়েছে এবং যারা এক্সপার্ট অ্যানেস্থেটিস্ট তারা কিন্তু এই কাজটাই করে থাকে। তারা এখন আপার এক্সট্রিমিটি লোয়ার এক্সট্রিমিটির অপারেশন করার সময় অনেক সময় সম্পূর্ণ এক্সট্রিমিটিকে অ্যানেস্থেটিস্ট করে না, শুধুমাত্র ওই পার্টটাকে, যে পার্টটা অপারেশনের জন্য দরকার হয় সেই পার্টটাকে অ্যানেস্থেটিস্ট করে। জেনারেল অ্যানেস্থেসিয়ার ভাগের ভিতরে আছে টোটাল ইনহেলেশন অ্যানেস্থেসিয়া। ইনহেলেশন অ্যানেস্থেসিয়ার ভিতরে যে অ্যানেস্থেসিয়া গুলো শুধুমাত্র ইনহেলেশন প্রসিডিউরের ইনহেলেশনের মাধ্যমে কাজ করে, যেটা সেরিব্রাল যে মেটাবলিজম অথবা সেরিব্রাল যে ব্লাড ফ্লো সেটার উপরে কাজ করে, যেটা কমনলি যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় নাইট্রাস অক্সাইড এবং হচ্ছে হ্যালোথেন। এই দুইটা অ্যানেস্থেটিক এজেন্ট হচ্ছে ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট, যেটা ইনহেলেশনের ভিতরে গ্যাসিয়াস হিসেবে আছে, আবার ভলাটাইল লিকুইড এজেন্ট হিসেবেও অ্যানেস্থেটিক এজেন্ট গুলি ইউজ করা হয়। আর ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া এখানে হচ্ছে যে বিভিন্ন অ্যানেস্থেটিক এজেন্টের কম্বিনেশন করা হয়, যেখানে উদ্দেশ্য হচ্ছে যে এখানে ইনহেলেশন অ্যানেস্থেসিয়া, ইনজেক্টেবল অ্যানেস্থেসিয়া এবং অ্যাডজাঙ্ক্ট অ্যানেস্থেসিয়া এই সবগুলোকে কম্বিনেশন করা হয় এবং যাতে হচ্ছে অ্যানেস্থেটিক এজেন্টের পরিমাণ কম লাগে, পেশেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় এবং অ্যানেস্থেটিক মানে সার্জিক্যাল প্রসিডিউরটা যাতে প্রপারলি করা সম্ভব হয়। এই অ্যানেস্থেসিয়া হচ্ছে ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া এবং নরমালি জেনারেল সার্জারি করার জন্য যে অ্যানেস্থেসিয়া গুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া ইউজ করা হয়। শুধুমাত্র সুনির্দিষ্টভাবে একটা এজেন্ট দুইটা এজেন্ট ইউজ করা হয় না, এখানে অনেকগুলো এজেন্ট কম্বাইন্ডলি ইউজ করা হয়, যাতে টোটাল আলাদা আলাদা ভাবে ওই অ্যানেস্থেটিক এজেন্ট গুলো যদি ব্যবহার করেন তাহলে সেইগুলো অনেক বেশি মাত্রায় লাগে, যেগুলো পেশেন্টের জন্য অনেক বেশি ঝুঁকি তৈরি করে। কিন্তু ব্যালেন্স অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে এখানে অ্যানেস্থেটিক এজেন্টের পরিমাণ অনেক কম লাগে, এখানে অ্যাডভার্স ইফেক্ট গুলো অনেক কম হয়, অ্যানেস্থেসিয়া প্রসিডিউরটা স্মুথ হয় অনেক এবং সার্জারি অনেক স্মুথলি করা সম্ভব হয়। আর টোটাল ইন্ট্রাভেনাস অ্যানেস্থেসিয়া যেখানে শুধুমাত্র ভেনাস রুটে যে অ্যানেস্থেটিক এজেন্ট গুলো দিয়ে অ্যানেস্থেসিয়া প্রোভাইড করা হয় সেটা হচ্ছে টোটাল ইন্ট্রাভেনাস অ্যানেস্থেসিয়া। এখন জেনারেল অ্যানেস্থেটিকের ভিতরে ইনহেলেশনের কথা যেটা বলা হচ্ছে যে গ্যাসিয়াস যে কিছু কিছু গ্যাসিয়াস এজেন্ট আছে যেটা ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্ট হিসেবে ইউজ করা হয়, যেটার ভিতরে নাইট্রাস অক্সাইড, যেটা কারো অপারেশন থিয়েটারে যাওয়ার সুযোগ হয়েছে কিনা, অপারেশন থিয়েটারে গেছেন আপনারা কেউ? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। অপারেশন থিয়েটারের ভিতরে গেছেন তো আপনারা? না স্যার। যাওয়ার সুযোগ হয়নি, তাহলে হবে কেমন করে? যেটা হচ্ছে অপারেশন থিয়েটারে যাওয়ার সুযোগ হলে দেখবেন যে ওখানে যে জেনারেল দেওয়ার জন্য যে মেশিনটা ইউজ করে ওখানে সিলিন্ডার থাকে দুইটা, একটা সিলিন্ডারে অক্সিজেন থাকে আর একটা সিলিন্ডারে নাইট্রাস অক্সাইড থাকে। আর যেটা হচ্ছে যে হ্যালোথেন, যেটা সেখানে হ্যালোথেনের ওখানে জেনারেল অ্যানেস্থেসিয়ার ওখানে হ্যালোথেনের একটা বক্স থাকে, যেটা হ্যালোথেনটা কিনে নিয়ে সেটা ওখানে ইউজ করা হয়। যে হ্যালোথেন ভলাটাইল লিকুইডস এর ভিতরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হ্যালোথেন। এর বাইরে ইনফ্লুরেন, তারপর আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, সেভোফ্লুরেন, মেথক্সিফ্লুরেন এই ওষুধগুলো ইউজ করা হয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ইউজ করা হয় হ্যালোথেন। এই ভলাটাইল লিকুইড হিসাবে ইনহেলেশন অ্যানেস্থেসিয়া হিসাবে হ্যালোথেন অনেক বেশি ইউজ করা হয়। আর ইন্ট্রাভেনাস যেটা আছে সেটার ভিতরে ইনডিউসিং এজেন্ট, যে অ্যানেস্থেটিক এজেন্ট গুলো দিয়ে
অ্যানেস্থেসিয়ার প্রসিডিউরটা শুরু করা হয়, যে পেশেন্টের, আমি যেটা বলছিলাম যে পেশেন্ট অপারেশন থিয়েটারে যাওয়ার পরে অ্যানেস্থেটিস্ট যারা আছে তারা কথা বলা, পেশেন্টের সাথে কথা বলতে বলতে একটা ইনজেকশন দেয়, যে ইনজেকশন দেওয়ার পরে পেশেন্টের কনসাস লেভেলটা পরিবর্তন হয়ে যায়, পেশেন্টটা তখন ঘুমায় পড়ে, যেটা সবাই বলে। সেটা হচ্ছে সেই এজেন্ট গুলোকে ইনডিউসিং এজেন্ট বলে, যে এজেন্ট গুলো দিয়ে অ্যানেস্থেসিয়া ইনডিউস করা হয়। এবং এটার ভিতরে যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম। এখন পর্যন্ত জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে থায়োপেন্টাল সোডিয়াম হচ্ছে 1 নম্বর ওষুধ। আর যে কিছু কিছু প্রসিডিউরের ক্ষেত্রে যেখানে অনেক লম্বা সময় ধরে এই প্রসিডিউর গুলো করার দরকার হয় না, সেইখানে যে প্রোপোফল নামে একটা ইনডিউসিং এজেন্ট আছে সেটা ইউজ করা। বিশেষত এখন হচ্ছে যে এখন দেখবেন যে এন্ডোস্কোপি করার জন্য বড় বড় হসপিটাল গুলোতে, যেখানে এন্ডোস্কোপি করার জন্য পেশেন্টকে কিন্তু যে কিছু সময়ের জন্য অজ্ঞান করে এই এন্ডোস্কোপি করা হয়, পেশেন্টকে জাগ্রত থাকা অবস্থায় করা হয় না, সেখানে প্রোপোফলটা কমনলি ইউজ করা হয়। যদিও বাংলাদেশের এখন পর্যন্ত বেশিরভাগ জায়গায় বলা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট মুখের ভিতর স্প্রে করেই হচ্ছে এন্ডোস্কোপি করে, কিন্তু বড় বড় হসপিটাল গুলো এই প্রসিডিউর গুলো করে না পেশেন্টদের ভীতি আতঙ্ক দূর করার জন্য এবং প্রসিডিউরটা স্মুথ করার জন্য। তারা হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনডিউসিং এজেন্ট গুলো ইউজ করে, এবং যে ইনডিউসিং এজেন্টটা কমনলি ইউজ করে সেটা হচ্ছে প্রোপোফল। সেটা হচ্ছে সাধারণত প্রোপোফলের খুব বেশি অ্যাডভার্স ইফেক্ট নেই পেশেন্টের। বলা হয় যে প্রোপোফল ইউজ করার পরে এন্ডোস্কোপি অথবা সিস্টোস্কোপি অথবা ব্রঙ্কোস্কোপি এই ধরনের করার পরে খুব তাড়াতাড়ি এটা করা সম্ভব হয়, পেশেন্টের কোনো বলা হয় যে অ্যাডভার্স ইফেক্ট ওই রকম দেখা যায় না। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে এখন অনেকে প্রোপোফল ইউজ করতেছে। আর ইন্টারভেনাসের ভিতর স্লোয়ার অ্যাক্টিং ড্রাগের ভিতর আছে হচ্ছে ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া। এটার নাম হয়তো অনেকে শুনছেন, ক্যাটামিন দিয়ে অনেক সময় অপারেশন করা হয়। ক্যাটামিন ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া এটা হচ্ছে যে যে আপনার যে এনভায়রনমেন্ট থেকে যে এখানে যে এই অ্যানাস্থেসিয়ার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে যে সেন্সেশনের ডিস্টরশন হয়, এবং পাশাপাশি হচ্ছে পেশেন্ট এনভায়রনমেন্টের যে রিয়েলিটি সেই রিয়েলিটিটা তখন সে বুঝতে পারে না, সে পেশেন্টের আশপাশে কি সংঘটিত হচ্ছে সেই জিনিসটা সে বুঝতে পারে না। কিন্তু অন্যান্য এজেন্ট বাদ দিয়েও যে অপারেশন গুলো বলা হয় যে খুব লম্বা সময় ধরে দরকার হয় না, আবার যেখানে আপনি লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করতে পারবেন না, সেই সব ক্ষেত্রে হচ্ছে ক্যাটামিন দিয়ে অপারেশন করা হয়। যে সাধারণত বলা হয় যে 30-40 মিনিট অনেক অর্থোপেডিক প্রসিডিউর, তারপর বিভিন্ন ধরনের যে ম্যানিপুলেশন করা হয় সেখানে অনেক সময় ক্যাটামিন দিয়ে এই প্রসিডিউর গুলো করা হয়। তারপর অপয়েড অ্যানালজেসিক্স এর ভিতর ফ্যান্টিনিল ইউজ করা হয়। তারপর বেনজোডাইজিপিনস যেগুলো হচ্ছে সিডেটিভ হিপনোটিক ড্রাগ, যেটা জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট হিসেবে ইউজ করা হয়। তার ভিতরে ডায়াজিপাম, লোরাজিপাম, মিডাজোলাম। যেমন এখন অনেকেরই হচ্ছে যে যেটা হচ্ছে যে অপারেশন গুলো বলা হয় যে কয়েক মিনিট দরকার, যে 3-4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট দরকার হয়, সেখানে আপনি জেনারেল অ্যানেস্থেসিয়া মানে লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়তো করতে পারবেন না, স্পাইনাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করার সুযোগ নেই। আবার যে জেনারেল অ্যানেস্থেসিয়ার সবগুলো এজেন্ট আপনি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে, সেই ধরনের কন্ডিশনে অনেক সময় মিডাজোলাম এই ওষুধগুলো ইউজ করা হয়। যেটা যে মিডাজোলাম যে তার ইন্ট্রাভেনাস রুটে দিয়ে যে সেই মিডাজোলাম দেওয়ার পরে পেশেন্টের লস অফ কনসাসনেস ডেভেলপ করে, তখন হচ্ছে যে সেই সময়ের ভিতরে অপারেশনটা সাধারণত করে ফেলা হয়। এক মিনিট আছে, আমি একটু বের হচ্ছে, আবার ইন করতেছি। এখন জেনারেল অ্যানেস্থেসিয়ার কিছু তথ্য। জেনারেল অ্যানেস্থেসিয়া যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা, জেনারেল অ্যানেস্থেসিয়া এখন কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, কোন কোন যে কন্ডিশনের ক্ষেত্রে। এখন পর্যন্ত জেনারেল অ্যানেস্থেসিয়া
যে অপারেশন গুলো অনেক লম্বা সময় ধরে দরকার হয়, যে অপারেশন গুলো বিশেষত জেনারেল লোকাল অ্যানেস্থেসিয়া অথবা রিজনাল অ্যানেস্থেসিয়া থেকে করা সম্ভব না, এবং কিছু ক্ষেত্রে স্পেশালাইজ যে অপারেশন গুলো দরকার হয় যেখানে অল ভাইটাল প্যারামিটার গুলো ক্লোজলি মনিটরিং করতে হয়, সেখানে আপনাকে জেনারেল অ্যানেস্থেসিয়া ব্যবহার করতে হয়। General anesthesia is a medically induced state of unconsciousness with loss of protective reflexes resulting from the administration of one or more general anesthetic agent. It is carried out to allow medical procedure or surgical procedure that would otherwise be intolerably painful for the patient. এখন এখানে যে জেনারেল অ্যানেস্থেসিয়ার পারপাস গুলো আগেই বলা হচ্ছে, যে জেনারেল অ্যানেস্থেটিক যে এজেন্ট গুলো ইউজ করা হয় সেটা যে পারপাস সার্ভ করার জন্য ইউজ করা হয়, সেখানে যে আপনার অ্যানালজেসিয়া পারপাস সার্ভ হবে, অ্যামনেসিয়ার পারপাস সার্ভ হবে, মাসেল রিল্যাক্সেশনের পারপাস সার্ভ হবে, লস অফ প্রোটেক্টিভ রিফ্লেক্স এই পারপাস সার্ভ হবে, পেশেন্ট আনকনশাস থাকবে। এই পারপাস গুলো যদি সবগুলো প্রপারলি সার্ভ করে তাহলে সেটা হচ্ছে আইডিয়াল জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট বলা হয়। এখন জেনারেল অ্যানেস্থেসিয়ার যে এজেন্ট গুলো ব্যবহার করা হয় সেই এজেন্ট গুলো মেইনলি হচ্ছে যে কিভাবে কাজ করে সেটার একেবারে পুরোপুরি মেকানিজম এখন পর্যন্ত বলা হয় যে ওইভাবে যে একেবারে বিস্তারিত ভাবে জানা সম্ভব নয়, তবে যে জিনিসগুলো বলে যে জেনারেল অ্যানেস্থেটিক যে এজেন্ট গুলো ব্যবহার করা হয় সেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে বিভিন্ন স্ট্রাকচার আছে সেগুলোর উপরে কাজ করে, যেখানে আছে সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, স্পাইনাল কর্ড, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এবং এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে বিভিন্ন ধরনের রিসেপ্টর গুলো আছে, বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার গুলো আছে, সেই নিউরোট্রান্সমিটার এবং রিসেপ্টরের উপরেই এই জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট গুলো কাজ করে। এর ভিতরে গাবা আছে, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, তারপর গ্লুটামেট অ্যাক্টিভেটেড আয়ন চ্যানেলের উপরে কাজ করে, তারপরে এন মিথাইল ডি অ্যাসপার্টেট রিসেপ্টর ফ্যামিলির উপরে, ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেলের উপরে, গ্লাইসিন এবং সেরোটোনিন রিসেপ্টর এইগুলোর উপরে কাজ করে। এখন জেনারেল অ্যানেস্থেসিয়ার এই যে কতগুলো স্টেজ আছে, যদিও স্টেজ গুলো হয়তো বিস্তারিত ভাবে আপনাকে জিজ্ঞাসা করবে না, তবে হয়তো স্টেজ গুলোর নাম হয়তো জিজ্ঞাসা করতে পারে, কারণ এই স্টেজ গুলো গুরুত্বপূর্ণ, যে কোন স্টেজে সাধারণত অপারেশন করা হয় সেই জিনিসগুলো হয়তো জিজ্ঞাসা করতে পারে। এখন জেনারেল অ্যানেস্থেসিয়ার যে স্টেজ যে আছে সেটা হচ্ছে 4টা স্টেজ। এই স্টেজটা যে আবিষ্কার করছে ওনারা আর্থাস এমএস গুইডেল, যে 4টা স্টেজ হচ্ছে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। স্টেজ 1 হচ্ছে ইন্ডাকশন স্টেজ, স্টেজ 2 হচ্ছে এক্সাইটমেন্ট স্টেজ, স্টেজ 3 হচ্ছে সার্জিক্যাল অ্যানেস্থেটিক স্টেজ, আর স্টেজ 4 হচ্ছে ওভারডোজ অথবা মেডুলারি ডিপ্রেশন স্টেজ বলা হয়। এখন স্টেজ 1 যেটা ইন্ডাকশন স্টেজ, যে স্টেজে পেশেন্ট যখন এই স্টেজে পেশেন্ট জাগ্রত থাকে, তারপরে ইনডিউসিং এজেন্ট ব্যবহার করে পেশেন্টের বলা হচ্ছে কনশাস লেভেল চেঞ্জ হয়ে যায়। Stage 1, also known as induction stage, is the period between the administration of induction agent and loss of consciousness. During this stage, the patient progresses from analgesia without amnesia to analgesia without analgesia without amnesia to analgesia with amnesia. আর স্টেজ 2 হচ্ছে এক্সাইটমেন্ট স্টেজ, এবং এই স্টেজটা সাধারণত শর্ট করা হয়, যে এই স্টেজটা যদি অনেক লম্বা সময় ধরে চলতে থাকে তাহলে পেশেন্টের অনেক কমপ্লিকেশন তৈরি হওয়ার ঝুঁকি থাকে, কারণ এই স্টেজে ইনভলান্টারি মুভমেন্ট হতে থাকে, তারপর পেশেন্টের ভমিটিং হতে থাকে, তারপর যে পেশেন্টের ব্রিদিং এ কিছু সমস্যা হতে থাকে। এই জন্য হচ্ছে যে অ্যানেস্থেটিস্টরা এই স্টেজটাকে বিভিন্ন ধরনের অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে শর্ট করে দেয়, যাতে এই অ্যাবনরমাল মুভমেন্ট গুলো কম হয়, ভমিটিংটা যাতে না হতে পারে সেই জিনিসগুলো তারা ট্রাই করে। আর মেইনলি হচ্ছে যে 2টা স্টেজের পরে স্টেজ অফ অ্যানেস্থেসিয়া, যে সময় হচ্ছে যে আপনার মাসেল গুলা রিল্যাক্স থাকবে, ভমিটিং ওই ধরনের কোনো কিছু থাকবে না, অ্যাবনরমাল যেটা মুভমেন্ট কোনো কিছু হবে না। এই স্টেজে হচ্ছে অপারেশন গুলো করা হচ্ছে, যে এই স্টেজে সার্জিক্যাল অ্যানেস্থেটিক স্টেজে হচ্ছে অপারেশন গুলো করা হয়। আর কোনো কারণে যদি অ্যানেস্থেটিস্ট অমনোযোগী থাকে, অ্যানেস্থেটিক যদি দক্ষ না হয়, তাহলে তারা যে অ্যানেস্থেটিক এজেন্ট গুলো ব্যবহার করতেছে সেটা যদি ডোজটা অনেক বেশি করে ফেলে তাহলে পেশেন্টের মেডুলারি ডিপ্রেশন হবে, সেই স্টেজটাকে বলা হচ্ছে
ওভারডোজ অথবা মেডুলারি ডিপ্রেশন স্টেজ, এবং এই স্টেজটা অনেক ক্ষেত্রে পেশেন্টের জন্য ঝুঁকিপূর্ণ বলা হয়, কারণ এই স্টেজে পেশেন্টের কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি কলাপস হয় এবং পেশেন্টের এই স্টেজে অনেক ক্ষেত্রেই তার কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি সাপোর্টের দরকার হয় পেশেন্টের জীবন বাঁচানোর জন্য। এই জন্য অ্যানেস্থেটিস্ট যারা থাকে তারা যদি সবসময় সতর্ক না থাকে, তারা যদি কেয়ারফুল না থাকে, তারা যদি সার্জনের সাথে টাইম টু টাইম কোঅপারেট না করে, কোঅর্ডিনেশন না করে, তাহলে পেশেন্টের জন্য ঝুঁকি অনেক বাড়বে। এই কে কিছু বলতেছেন নাকি বলেন? এখন জেনারেল অ্যানেস্থেসিয়ার ঝুঁকি কি কি? জেনারেল অ্যানেস্থেসিয়া তুলনামূলকভাবে নিরাপদ বলা হয়, এবং এখন যে জেনারেল অ্যানেস্থেটিক যে এজেন্ট গুলো ইউজ করা হয় এবং যে প্রসিডিউর গুলোর মাধ্যমে অ্যানেস্থেটিক এজেন্ট গুলো দেওয়া হয়, যারা অ্যানেস্থেটিস্ট তারা অনেক স্কিল, যার কারণে দেখা যায় যে আগে এক সময় জেনারেল অ্যানেস্থেসিয়া রিলেটেড যে হ্যাজার্ড গুলো ছিল, যে কমপ্লিকেশন গুলো ছিল, যে রিস্ক গুলো ছিল, সেগুলো এখন অনেক কমে গেছে। তারপরেও হচ্ছে যে অনেক ক্ষেত্রে ঝুঁকি হতে পারে। এই জন্য যে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে আপনাকে অ্যানেস্থেটিক চেক আপ করতে হবে, পেশেন্ট ওভারঅল শারীরিক কন্ডিশন গুলো অ্যাসেসমেন্ট করার পরে জেনারেল অ্যানেস্থেসিয়া দিলে ঝুঁকিগুলো কম তৈরি হবে। কারণ অনেক ক্ষেত্রে যে অলরেডি পেশেন্টের যাদের বিভিন্ন ধরনের হার্টের ওইরকম সমস্যা আছে, যেটা আপনি আগে থেকে হচ্ছে আননোটিস থাকে, অথবা তার ওই ধরনের কোনো সমস্যা আছে, হার্ট, কিডনি অথবা রেসপিরেটরি ইস্যু, সেই ক্ষেত্রে আপনাকে সেই জিনিসগুলো সলভ করে অথবা সেই জিনিসগুলোকে মিনিমাইজ করেই হচ্ছে আপনাকে অপারেশন গুলো করতে হবে, আদারওয়াইজ ঝুঁকিগুলো বাড়তে থাকে। যেমন কিছু কিছু কন্ডিশন আছে ঝুঁকি বাড়ে, যে ওল্ড পেশেন্ট যারা আছে তারা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ থাকে, যেহেতু ওল্ড এজে তাদের অনেক কিছু চেঞ্জ হতে থাকে, অর্গানিক স্ট্রাকচারাল চেঞ্জ হয়, ফাংশনাল চেঞ্জ হয়, বায়োকেমিক্যাল চেঞ্জ হয়, মেটাবলিক বিভিন্ন পরিবর্তনগুলো হয়। সেজন্য ওল্ড এজের ক্ষেত্রে অপারেশন করার ক্ষেত্রে, জেনারেল অ্যানেস্থেসিয়া অপারেশন করার ক্ষেত্রে আপনাকে সবকিছু হচ্ছে যাচাই বাছাই করে পেশেন্টের কন্ডিশন অ্যাসেসমেন্ট করে আপনি অপারেশন করতে পারবেন। তারপরে এই অপারেশন গুলো অনেক লেন্দি বলা হয়, যে যত বেশি সময় লাগবে অপারেশনে তত বেশি হচ্ছে অ্যানেস্থেটিক এজেন্ট ব্যবহার করতে হবে, তত বেশি হচ্ছে অ্যানেস্থেটিক হ্যাজার্ড গুলো বাড়তে থাকে। এই জন্য হচ্ছে যে যারা সার্জন আছে তারা সবসময় চেষ্টা করে যে অপারেশনটাকে টাইমটাকে কমানোর জন্য, যদি ওইরকম কোনো কন্ডিশন অথবা কোনো অবস্থা না থাকে, তাহলে সবসময় তারা যত তাড়াতাড়ি অপারেশনটাকে শেষ করার চেষ্টা করে। এখন অপারেশন তাড়াতাড়ি শেষ করার জন্য যেন ভাবে শেষ করতে হবে সেটা আবার করা যাবে না। স্ট্যান্ডার্ড যে প্রসিডিউর আছে সেটা মেইনটেইন করে স্বল্প সময়ে অপারেশন শেষ করালে পেশেন্টের অ্যানেস্থেটিক হ্যাজার্ড গুলো কম হবে। আর কিছু কিছু কন্ডিশন আছে যেখানে অ্যানেস্থেটিক হ্যাজার্ড গুলো অনেক বেশি হতে পারে, ঝুঁকি বাড়াতে পারে জেনারেল অ্যানেস্থেসিয়া। এর ভিতর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সিজারে যারা আক্রান্ত থাকে, তারপর হার্ট, কিডনি, লাং এ যাদের অনেক মারাত্মক রকম সমস্যা থাকে, আনকন্ট্রোল ব্লাড প্রেশার যদি থাকে, তারপর হচ্ছে অ্যালকোহলে যারা আসক্ত থাকে, যারা অনেক বেশি স্মোক করে, তারপর হচ্ছে আগে থেকে যদি অ্যানেস্থেটিক কোনো এজেন্টের তার রিয়াকশন করে তাহলে তাদের ক্ষেত্রে একটু ঝুঁকি থাকতে পারে। তারপরে অ্যাসপ্রিন অথবা অন্যান্য ব্লাড থিনিং মেডিকেশন যারা ইউজ করে, যেগুলো ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায়। তারপর অ্যানেস্থেটিক যে ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে সেই ওষুধগুলোতে কারো কোনো হাইপার সেন্সিটিভিটি আছে কিনা, সেইগুলো যদি থাকে তাহলে সেইগুলো অবশ্যই নোটিশ করতে হয়, না হলে অনেক সময় অ্যানেস্থেটিক এজেন্ট ব্যবহার করা তার জন্য ঝুঁকি হতে পারে। তারপর আনকন্ট্রোল ডায়াবেটিস পেশেন্টদের অনেক সময় অ্যানেস্থেটিক ঝুঁকিগুলো, অ্যানেস্থেসিয়ার ঝুঁকিগুলো বাড়ে। তারপর যাদের অনেক বেশি ওভারওয়েট থাকে তাদের অনেক বেশি অ্যানেস্থেটিক এজেন্ট ইউজ করার দরকার হয়, যার কারণে তাদের হচ্ছে যে অ্যানেস্থেটিক হ্যাজার্ড গুলো বেশি হয়। এখন জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য যে অ্যানেস্থেটিক এজেন্ট গুলো ইউজ হয়, সেখানে যে কমন কিছু অ্যাডভার্স ইফেক্ট হয়, সাইড ইফেক্ট হয়, যেটা বলা হয় যে অ্যাকসেপ্টেবল সাইড ইফেক্ট। সাধারণত এই ধরনের সাইড ইফেক্টের ক্ষেত্রে কোনো বড় রকম কোনো জটিলতা সাধারণত হয় না। এর ভিতরে কনফিউশন, তারপর মেমোরি লস, ডিজিনেস, ডিফিকাল্টি ইন পাসিং ইউনিট, যেটা অনেক পেশেন্টেরাই অপারেশন করার পরে যদি তাকে জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করে, অনেক সময় দেখা যায় যে বেশ কয়েক ঘন্টা পর্যন্ত অপারেশন করার পরেও তার হচ্ছে ইউরিনটা সে পাস করতে পারে না। এই জন্য হচ্ছে যে
বেশিরভাগ ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা স্পাইনাল অ্যানেস্থেসিয়া পেশেন্টদের যে অপারেশন করার আগেই হচ্ছে যে তাদের যে ক্যাথেটার করে দেওয়া হয়, কন্টিনিউয়াস ক্যাথেটার করে দেওয়া হয়, যাতে ওই ঝুঁকিটা এড়ানো সম্ভব হয়। তারপর আছে ব্রুইশিং আর সোরনেস ফ্রম দ্য আইভি ড্রিপ। এখন আপনি যেখানে যেহেতু জেনারেল অ্যানেস্থেসিয়ার একটা বড় অংশ ওষুধগুলো হচ্ছে ইন্ট্রাভেনাস ফর্মে দিতে হয়, এখন ইন্ট্রাভেনাস ফর্মে দেওয়ার সময় যদি আপনি প্রপারলি ওখানে ক্যানুলাটা সেট আপ না করেন, তাহলে অনেক সময় ওখানে কিছু সমস্যা তৈরি হতে পারে। তারপর অ্যানেস্থেটিক এজেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে নসিয়া, ভমিটিং, শিভারিং, সোর থ্রোট হতে পারে। মেইনলি হচ্ছে যে সোর থ্রোট অ্যানেস্থেটিক এজেন্টের কারণে হবে না, এখানে এন্ডোট্রাকিয়াল টিউব যেটা ঢোকানো হচ্ছে সেটা যদি গলায় রাফলি ঢোকানো হয়, যে স্মুথলি ঢোকানো না হলে তখন ভিতরের যে ওরাল ক্যাভিটিতে যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার গুলো ইনজিউর হতে পারে। অ্যানেস্থেসিয়ার কমপ্লিকেশনের ভিতর, পটেনশিয়াল কমপ্লিকেশনের ভিতর যেগুলো হয়তো আপনারা আগেই পড়ছেন, যে ওভারডোজ একটা কমপ্লিকেশন, যে ওভারডোজ হলে এটা পেশেন্টের বিভিন্ন ভাইটাল অর্গান গুলোর তখন এটার উপর ভাইটাল অর্গান গুলোর ফাংশনের উপর প্রভাব তৈরি করতে পারে। তারপর আনরিকগনাইজড হাইপোভেন্টিলেশন, কমপ্লিকেশন অফ ইন্টিউবেশন, যেটা ইন্টিউবেশনের কমপ্লিকেশনের ভিতর সোর থ্রোট হতে পারে। অনেক সময় যে দাঁত থাকে সেই দাঁতটা অনেক সময় যে ডাইজেস্টিভ সিস্টেমে চলে যেতে পারে, এই ধরনের কমপ্লিকেশন দেখা যায়। তারপরে হচ্ছে যে ইন্টিউবেশনের কারণে অনেক সময় ফ্যারিংস ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপর অ্যানাফাইলেক্সিস, এটা কমন একটাই, যেটা যদি তার কোনো যে জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট যে জিনিসগুলো ইউজ করা হচ্ছে সেখানে যদি তার কোনো হাইপার সেন্সিটিভিটি থাকে, তাহলে অ্যানাফাইলেক্সিস ডেভেলপ করতে পারে, হাইপোথার্মিয়া ডেভেলপ করতে পারে, ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া ডেভেলপ। কিছু কিছু এজেন্ট ব্যবহার করলে তার টেম্পারেচার অনেক বেশি বেড়ে যেতে পারে, মাসেল গুলো অ্যাবনরমালি স্প্যাজম হতে থাকে। এই ধরনের কন্ডিশন বিষয়টা সাকসিনাইলকোলিন অথবা সাকসামিথোনিয়াম নামে যে ওষুধটা ইউজ করা হয়, সেটাতে কিছু কিছু পেশেন্টের দেখা যায় ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া ডেভেলপ করে। তারপর ইনজুরি রিলেটেড টু পজিশনিং অফ দি পেশেন্ট। তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে যে বার্ন হতে পারে, যে বার্নের কারণ হচ্ছে যে একটা বড় কারণ যে অ্যানেস্থেটিক যে ভলাটাইল অথবা গ্যাসিয়াস যে অ্যানেস্থেটিক এজেন্ট গুলো আছে সেগুলো অনেক সময় যদি বলা হয় যে আগুনের কন্ট্যাক্টে আসে, সেক্ষেত্রে পেশেন্টের বার্ন হতে পারে। এখন জেনারেল অ্যানেস্থেসিয়ার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দিয়ে শেষ করে দিলেন যে প্রত্যেকটা অ্যানেস্থেটিক এজেন্টের কিছু অথবা প্রসিডিউরের কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। এখন এগুলো সাধারণত নির্ভর করবে অপারেশনে আপনি কোন ধরনের অ্যানেস্থেসিয়া কোন পর্যায়ে কাদের ক্ষেত্রে চয়েস করবেন, সেটা নির্ভর করবে পেশেন্টের কোন ধরনের অপারেশনের দরকার হচ্ছে, পেশেন্টের এজ, এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন, অনেক কিছুর উপর নির্ভর করেই এই এটা ডিসিশনটা নিতে হয়। এখন জেনারেল অ্যানেস্থেসিয়ার অ্যাডভান্টেজের ভিতরে আছে রিডিউস ইন্ট্রাঅপারেটিভ পেশেন্ট অ্যাওয়ারনেস এন্ড রিকল, যেটা যেহেতু জেনারেল অ্যানেস্থেসিয়া এই ক্ষেত্রে যে অ্যানেস্থেটিক এজেন্ট ব্যবহার করা হয় এবং নিয়মিতভাবে ব্যবহার করার কারণে অপারেশনের মাঝখানে পেশেন্টের জেগে ওঠার সম্ভাবনা খুবই কম। তারপরেও দুই একটা ঘটনা ঘটে না এরকম না, দুই একটা ঘটনা ঘটে থাকে, যেটা একটা বড় কারণ বলা হচ্ছে অ্যানেস্থেটিস্টদের অমনোযোগিতা, অদক্ষতার কারণে এটা অনেক সময় হয়ে থাকে। তারপর অ্যালাউস প্রপার মাসেল রিল্যাক্সেশন ফর প্রলং পিরিয়ডস অফ টাইম, যেটার কারণে হচ্ছে আপনি অপারেশনটাকে ঠিকমতো করতে পারবেন। যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু অপারেশন করা অনেক সময় জটিলতা তৈরি হয়। এই কারণেই দেখা যায় যে মাঝে মাঝে যারা সার্জন আছে তারা অপারেশন চলাকালীন সময় অনেক সময় অ্যানেস্থেটিস্টকে বকাঝকা করে, যেহেতু অপারেশন করার সময় দেখা যাচ্ছে যে পেশেন্টের মাসেল গুলো অ্যাবনরমাল মুভমেন্ট হচ্ছে, মাসেল গুলো অনেক সময় টাইট হয়ে যাচ্ছে, সেটা মাসেল গুলো রিল্যাক্স থাকতেছে না, যে কারণে অপারেশন করা তার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। সেই জন্য হচ্ছে প্রপার মাসেল রিল্যাক্সেশন, ইউজুয়ালি জেনারেল অ্যানেস্থেসিয়া প্রপার যে অ্যাপ্রোপ্রিয়েট জেনারেল অ্যানেস্থেটিক ইউজ করলে প্রপার মাসেল রিল্যাক্সেশন সম্ভব। Our facilities complete control of airway, breathing and circulation can be used in case of sensitivity to local anesthetic agent, can be administered without moving the patient from the supine position, can be adapted easily through procedure of unpredictable duration or extent, can be administered rapidly and is reversible. Disadvantage এর ভিতর আছে যেহেতু এখানে অনেক ধরনের অ্যানেস্থেটিক এজেন্ট ব্যবহার করা হয়, এখানে অনেক ধরনের ম্যান পাওয়ার দরকার হয়,
অনেক ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা দরকার। এই জন্য হচ্ছে যে এটার কোঅর্ডিনেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে কোঅর্ডিনেশনটা অনেক ক্ষেত্রেই থাকে না। It requires increased complexity of the care and associated costs, requires some degree of pre-operative patient preparation. যেহেতু পেশেন্ট প্রিপারেশন করার জন্য আপনাকে পেশেন্টের যে ওভারঅল যে অপারেশনের জন্য ফিট আছে কিনা, তারপর পেশেন্টকে অপারেশন করার আগে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা নাথিং পারওয়াল করে রাখতে হবে, পেশেন্টের পর্যাপ্ত পরিমাণ ঘুম হতে হয়, পেশেন্ট যাতে অ্যাংশাস না থাকে সেই জিনিসগুলো এনশিওর করতে হয়, যেটা লোকাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে দরকার হয় না। তারপর can induce physiological fluctuation that require active intervention associated with less serious complications such as nausea, vomiting, sore throat, headaches, shivering, are associated with malignant hyperthermia, rare inherited muscular condition in which exposure to some general anesthetic agents result in acute and potentially lethal temperature rise, hypercarbia, metabolic acidosis, and hyperkalemia. Ultimately, এই যে ডিসঅ্যাডভান্টেজ গুলো বলা হয়, এই ডিসঅ্যাডভান্টেজ গুলো আসলে খুব মিনিমাল ডিসঅ্যাডভান্টেজ, যেটার কারণে জেনারেল অ্যানেস্থেসিয়ার যে ওভারঅল অ্যাডভান্টেজ গুলো আছে অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই যদি সম্ভব হয় তাহলে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে অনেক ক্ষেত্রে অপারেশন করা হয়, যদি কন্ট্রা ইন্ডিকেশন না থাকে। যে কন্ট্রা ইন্ডিকেশন যে জেনারেল অ্যানেস্থেসিয়া দিলে পেশেন্টের ঝুঁকি বাড়াবে, সেই ধরনের ক্ষেত্র ছাড়া এখন পর্যন্ত বেশিরভাগ অপারেশন গুলো চেষ্টা করা হয় জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করার জন্য। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? আমাকে পার্সেন্টেজ দিবেন? তাহলে দেন, আপনার পার্সেন্টেজ দিয়ে তাহলে লিভ করেন। Present, please.